Bismillahirrahmanirrahim. I welcome you all to my today's presentation. Today I will discuss about the inguinal hernia. আমরা গতদিন হার্নিয়ার বেসিক যে অর্থাৎ সবগুলো হার্নিয়াকে মিলিয়ে বেসিক যে ম্যানেজমেন্ট, বেসিক কিভাবে ইনভেস্টিগেশন করব, বেসিক ক্যারেক্টারিস্টিক কি, বৈশিষ্ট্যগুলো কি, সেই সম্পর্কে আলোচনা করেছি আমরা। এবং প্রতিদিনের মতোই আমরা আজকেও আমরা বেলিয়ান লাভস থেকে ইঙ্গুইনাল হার্নিয়া পড়ার চেষ্টা করব। এবং আমি আশা করি যে আপনারা সবাই বেলিয়ান লাভস সামনে নিয়ে বসেছেন এবং অবশ্যই বেলিয়ান লাভসের অরিজিনাল কপি আপনারা সামনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। আর যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, প্রথমেই আমি অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে আরো বড় কৃতজ্ঞ আপনাদের প্রতি, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে সময় দিয়ে আমার এই প্রেজেন্টেশন গুলো শুনছেন। এবং আমি আশা করি আপনারা আমার এই প্রেজেন্টেশন থেকে উপকৃত হবেন এবং আপনারা বেলিয়ান লাভস পড়ার চেষ্টা করবেন। এবং আমার এই লেকচারের সঙ্গে সঙ্গে যদি বেলিয়ান লাভসের এই অংশগুলো ধীরে ধীরে পড়তে শুরু করে, তাহলে একসময় দেখবেন যে এই বইয়ের ভাষা সম্পর্কে আপনার যে ভীতি, এই বইয়ের যে কঠিন ধরনের যে লেখাগুলো, সেগুলো ধীরে ধীরে আপনার কাছে মানে সহজ হয়ে যাবে। আপনি এই ভাষার সাথে যখন ওরিয়েন্টেড হবেন তখন দেখবেন যে পড়তে ভালো লাগবে। হ্যাঁ, তা আমরা আজকে পড়বো হলো ইঙ্গুইনাল হার্নিয়া, এবং অবশ্যই সেটা বেলিয়ান লাভস থেকে। ইঙ্গুইনাল হার্নিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্জারির যে কোনো পর্যায়ের পরীক্ষার জন্য। যে পরীক্ষা আপনি দেন না কেন, ফেলোশিপ, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, ইভেন আপনি দেশের বাইরেও যে কোনো পরীক্ষা দেন না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা উচিত। হ্যাঁ, সো হয়তোবা এই ধারণার জন্য আপনাকে অবশ্যই অপারেটিভ সার্জারি বই পড়তে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন বই পড়তে হবে, এমনকি অন্য কোনো বই পড়তে হবে, নোটবুক পড়তে হবে। কিন্তু আমার যেটা উদ্দেশ্য যে আপনাদের সঙ্গে এই প্রেজেন্টেশনের ব্যাপারে, সেটা হলো আপনারা যেন ধীরে ধীরে বেলিয়ান লাভস বইটা পড়তে শুরু করেন। এবং আমি বলবো যে আপনারা যারা থার্ড ইয়ারে পড়ছেন, ফোর্থ ইয়ারে পড়ছেন, তারা এখন থেকে ধীরে ধীরে পড়তে শুরু করেন। হ্যাঁ, দেখবেন যে একটা সময় গিয়ে ধীরে ধীরে যতটুকু পড়া হয়ে যাবে এবং আপনার ভালো লাগবে এক সময়। হ্যাঁ, আর এই বইটা যেহেতু সব ধরনের আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবার জন্য, সো আমি বেসিক্যালি চেষ্টা করি যে মানে যারা আপনারা সামনে MBBS পরীক্ষা দেবেন, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তাদের যে অংশগুলো লাগবে সেই অংশগুলো তুলে নিয়ে আসতে। আর এর মধ্যে যদি আপনি তার চেয়ে বেশি কিছু পড়েন, তাহলে এটা আপনার জন্যই ভবিষ্যতে উপকার হবে। সো Lieutenant Colonel Mahmud Nasir Uddin, I welcome you all to my today's class. This is chapter 60, abdominal wall, hernia and umbilicus. এবং আমরা আজকে এই বেলিয়ান লাভসে 60 চ্যাপ্টার থেকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়ার অংশটুকু পড়ার চেষ্টা করব। ওকে, ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে বেলিয়ান লাভসে এই অংশটা লেখা আছে। ওকে, শুরুতে the inguinal hernia often referred to as a rupture and passion. So এই জিনিসটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কারণ আমাদের পেশেন্ট, একটু পরেই আমরা দেখবো যে পেশেন্টরা আসলে রাপচার শব্দটা আমাদের দেশে ব্যবহার করে না। আমি ঠিক জানি না যে ইংল্যান্ডে ব্যবহার করে কিনা। আমরা সরাসরি আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তারা সরাসরি হার্নিয়াই বলে থাকে। কিন্তু তারপরের অংশটা বলবো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য মোস্ট কমন হার্নিয়া both in man and women. সো হার্নিয়া সংক্রান্ত আলোচনায় যে কয়েকটা বিষয় নিয়ে সবসময় অনেকে কনফিউশনে ভোগে বা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে, তার মধ্যে যেমন গতদিন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা ছিল অবস্ট্রাক্টেড হার্নিয়া এন্ড স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, অর্থাৎ কখন অবস্ট্রাক্টেড হার্নিয়া হবে এবং কখন স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হবে। হ্যাঁ, সো সেরকমই একটা বিষয় এখানে দেখেন ক্লিয়ারলি লেখা আছে, ইঙ্গুইনাল হার্নিয়া ইজ দ্য মোস্ট কমন হার্নিয়া বোথ ম্যান অ্যান্ড ওমেন। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে মহিলাদের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়া হয় না। না, মহিলাদের ক্ষেত্রে ইঙ্গুইনাল হার্নিয়া হয়। আমি অনেক ফিমেলের ইঙ্গুইনাল হার্নিয়া, অনেক বললে কথাটা ভুল হবে যেহেতু এটা একটা রেয়ার কন্ডিশন, তারপরও বেশ কয়েকটা আমি ফিমেল পার্সনদের ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার করেছি।
আচ্ছা, কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মোস্ট কমন হার্নিয়া, অর্থাৎ ইঙ্গুইনাল হার্নিয়াটা ফিমেলদের জন্য মোস্ট কমন। মেলদের জন্য তো অবশ্যই কমন, ফিমেলদের জন্য কমন। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে ফিমেলদের ফিমোরাল হার্নিয়া বেশি হয়। হ্যাঁ, ফিমেলদের অর্থাৎ পুরুষ এবং মহিলাদের মধ্যে কার ফিমোরাল হার্নিয়া বেশি হয়, সেক্ষেত্রে মহিলাদের বেশি হয়। কিন্তু কোন হার্নিয়াটা ফিমেলদের জন্য বেশি হয় সেটা হবে ইঙ্গুইনাল হার্নিয়া। এই জিনিসটা আমি বলতে যাচ্ছি, এবং দিস ইজ দ্য রেফারেন্স অফ, আমি যেটা বলছি তার রেফারেন্স হলো এটা। হ্যাঁ, ইঙ্গুইনাল হার্নিয়া ইজ দ্য মোস্ট কমন হার্নিয়া ইন ম্যান এন্ড ওম্যান। হ্যাঁ, যদিও পরের লাইনে দেখেন বলা আছে যে মাস মোর কমন ইন ম্যান। সো আমরা এখান থেকে যেটা জানলাম যে ম্যান এবং ওমেন, মেল এন্ড ফিমেল বোথের জন্য মোস্ট কমন হার্নিয়া হলো ইঙ্গুইনাল হার্নিয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে দেয়ার আর টু টাইপ অফ ইঙ্গুইনাল হার্নিয়ার কথা এখানে বলা হয়েছে, এবং তাদের ব্যাপারে বলা হচ্ছে অ্যানাটমিক্যালি দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, এবং তাদের সার্জিক্যাল রিপেয়ারও একই রকম, তাদের আপনার রিইনফোর্সমেন্ট যেটা করতে হয় সেটাও একই রকম, এবং তাদের অ্যানাটমিও তো একই রকম। সো এই জন্য এই দুটা হার্নিয়াকে একসঙ্গে ইঙ্গুইনাল হার্নিয়া বলা হচ্ছে। আমরা আসি এই দু ধরনের হার্নিয়া কি কি। একটাকে বলা হচ্ছে দেখেন কনজেনিটাল ইঙ্গুইনাল হার্নিয়া, আর আরেকটাকে বলা হচ্ছে অ্যাকুয়ার্ড ইঙ্গুইনাল হার্নিয়া। কনজেনিটাল ইঙ্গুইনাল হার্নিয়ার অন্য নাম কি বলা হচ্ছে? ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, অবলিক ইঙ্গুইনাল হার্নিয়া অর ল্যাটারাল ইঙ্গুইনাল হার্নিয়া। ওকে, অর্থাৎ ইনডিরেক্ট হার্নিয়া, অবলিক এবং ল্যাটারাল, এই টোটাল সবগুলো হলো একই ধরনের হার্নিয়ার অন্য ভিন্ন ভিন্ন নাম। সো এটা হলো কনজেনিটাল ইঙ্গুইনাল হার্নিয়া। আর অ্যাকুইড হার্নিয়াটাকে আমরা কি বলছি? ডিরেক্ট অর মিডিয়াল হার্নিয়া। থার্ড একটা হার্নিয়ার কথা বলা আছে, সেটা হলো স্লাইডিং হার্নিয়া। সো আমরা প্রথমে এই দুটো জিনিস বোঝার চেষ্টা করি। আমাদের হার্নিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। যেটা ডিরেক্ট হার্নিয়া সেটাকে আমরা অন্যভাবে বলছি অ্যাকুয়ার্ড হার্নিয়া অর মিডিয়াল হার্নিয়া, আর যেটা ইনডিরেক্ট সেটাকে বলছি অবলিক হার্নিয়া অথবা ল্যাটারাল হার্নিয়া। আচ্ছা, এখন আমরা যদি আবার উপরের লাইনে ফিরে যাই তাহলে বলা হচ্ছে যে however they are anatomically very much close to each other, surgical repair techniques is very similar, এবং ultimate reinforcement to the weakened anatomy is identical, so they are commonly referred to as inguinal hernia. দেন আমরা অন্য কি কি হার্নিয়া আছে আমাদের, সেই হার্নিয়াগুলোর নাম আমরা একটু দেখি। এটা হলো সামারি বক্স 60.13। বেলিয়ান লাভসের প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ডায়াগ্রাম, প্রত্যেকটা সামারি বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে যে হার্নিয়াগুলোর নাম বলা হয়েছে সেগুলো হলো ভেন্ট্রাল হার্নিয়া। এর মধ্যে কি কি আছে? আম্বিলিকাল হার্নিয়া, প্যারা আম্বিলিকাল হার্নিয়া, ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, প্যারাস্টোমাল হার্নিয়া, স্পাইজেলিয়ান হার্নিয়া, লাম্বার এবং ট্রমাটিক হার্নিয়া। সবগুলো হার্নিয়া সম্পর্কে আমি আসলে আলোচনা করব না। ধীরে ধীরে আমি যদি আরো ক্লাস নিতে শুরু করি তখন আমি হয়তোবা প্রত্যেকটা হার্নিয়া সম্পর্কে সেপারেট ভাবে আলোচনা করব। আর আজকে আমার ক্লাসের বিষয় হলো টোটালি ইঙ্গুইনাল হার্নিয়া। তার আগে আমরা গতদিন আমরা হার্নিয়া অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ হার্নিয়া বাই কমপ্লেক্সিটি, অর্থাৎ এটাকে আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলতে পারি, অথবা এখানে যেটা বলা হয়েছে কমপ্লেক্সিটি, অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেক্সিটি হার্নিয়ার ক্লাসিফিকেশনটা পড়েছিলাম। সেই ক্লাসিফিকেশনটাও ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা ছিল সব ধরনের হার্নিয়ার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্লাসিফিকেশনটা যেমন ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্লাসিফিকেশনটা তেমনি ইনসিশনাল হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্লাসিফিকেশনটা তেমনি আম্বিলিকাল হার্নিয়ার জন্য প্রযোজ্য, এই ক্লাসিফিকেশনটা তেমনি আমাদের প্যারা আম্বিলিকাল হার্নিয়ার জন্য প্রযোজ্য। এই ক্লাসিফিকেশনটা কি? সাম মে বি অকাল্ট, সাম মে বি ডিটেক্টেবল, আর আদারওয়াইজ ইট ক্যান বি রিডিউসিবল, ইট ক্যান বি ইরিডিউসিবল, ইট ক্যান বি স্ট্র্যাঙ্গুলেটেড, ইট ক্যান বি ইনফাক্টেড, অথবা ইট ক্যান বি অবস্ট্রাক্টেড। হ্যাঁ, সো এই ক্লাসিফিকেশনটা গতদিন ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আবার জাস্ট মনে রাখার জন্য যে এই ক্লাসিফিকেশন গুলো আমার ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ ইঙ্গুইনাল হার্নিয়া মে বি রিডিউসিবল, মে বি ইরিডিউসিবল, ইঙ্গুইনাল হার্নিয়া মে বি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, ইঙ্গুইনাল হার্নিয়া মে বি অবস্ট্রাক্টেড হার্নিয়া। দেন আসি সামারি বক্স 60.2 ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে। এখানে কিছু শর্ট একটা সামারি দেয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে? ইঙ্গুইনাল হার্নিয়ার টাইপ বলা হয়েছে দুরকম, একটা হলো ল্যাটারাল হার্নিয়া, একটা হলো মিডিয়াল হার্নিয়া। দেখেন আগে যেটা বলেছিলাম, আর একটা হলো স্লাইডিং হার্নিয়া। হ্যাঁ, ল্যাটারাল হার্নিয়াকে বলা হচ্ছে অন্যভাবে অবলিক হার্নিয়া অথবা ইনডিরেক্ট হার্নিয়া, যেটা আমরা পড়েছিলাম কনজেনিটাল। আর মিডিয়াল হার্নিয়াকে এখানে বলা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া, যেটা আমরা পড়েছিলাম অ্যাকুয়ার্ড। অর্থাৎ এই নিচে বলা আছে অরিজিন, একটা হলো কনজেনিটাল, একটা হলো অ্যাকুয়ার্ড।
দেন অ্যানাটমি হলো এটা দুর্বল অংশ, সেটা হলো আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের বাই নেচার অফ স্ট্রাকচার, বাই নেচার অফ ডেভেলপমেন্ট যে আমাদের দুর্বল একটা অংশ আছে, তার নাম হলো ইঙ্গুইনাল ক্যানেল। এটা মেইনলি ইঙ্গুইনাল ক্যানেলের মধ্য দিয়ে হয়ে থাকে। এবং ক্লাসিফিকেশন ইঙ্গুইনাল হার্নিয়ার ওভাবে ক্লাসিফাই আসলে আমরা ওভাবে খুব একটা করা যায় না। একটা ক্লাসিফিকেশন করেছে ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি, সো আমরা তাদের ক্লাসিফিকেশনটা কিছুটা দেখব সামনে পড়ার সময়। আর ডায়াগনোসিস দেখেন ইউজুয়ালি ক্লিনিক্যাল, এই কথাটা মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ, আমি গতদিনে সম্ভবত বলেছিলাম আমি ফেলোশিপ পরীক্ষায় একজনকে ফেল করতে দেখেছি, জাস্ট সে বলেছে যে হার্নিয়ার জন্য কি ইনভেস্টিগেশন করবে, সে স্যারকে আনসার দিল স্যার হার্নিওগ্রাম। সো নো, আমরা এটা বারবার, আমি আগেও বেশ কয়েকবার বলেছি, আজকেও বলছি, আমরা অবশ্যই এই ব্যাপারটা মনে রাখবো। আমাকে যখন বলা হবে ইঙ্গুইনাল হার্নিয়া কিভাবে ডায়াগনোসিস করবো, আমি বলবো স্যার ডায়াগনোসিস ইজ মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। খুব যদি ছোট হয় হার্নিয়া, যদি একদম ইনিশিয়াল স্টেজে হয়, অর্থাৎ আমি ক্লিনিক্যালি বুঝতে পারছি না, হ্যাঁ, যেটা আমাদের দেশে খুবই আনকমন। হ্যাঁ, আমরা যারা আর্মিতে আছি আমরা হয়তোবা কিছু পেশেন্ট এই ধরনের পেয়ে থাকি, হ্যাঁ, যে মানে তাদের জন্য আমার ক্লিনিক্যালি আমি ক্লিয়ারলি বুঝতে পারি না যে ইজ দেয়ার এনি হার্নিয়া অর নট। হ্যাঁ, তাদের জন্য আমি রেডিওলজিক্যাল, দেখেন এখানে বলাই আছে যে ইন স্পেশাল সার্কামস্ট্যান্সেস আমি বিভিন্ন রেডিওলজিক্যাল, তার মানে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান বা এমআরআই বা হার্নিওগ্রাম, যেটাই বলি না কেন। সো আমি এই জিনিসটা ভুলে যেতে চাই, আমার এটা প্রয়োজন নাই। আমার হলো ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যাল। হ্যাঁ, দেন সার্জারি দুভাবে করা যায়, ওপেন সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি। গত কিছুদিন ধরে হার্নিয়া সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি খুবই জনপ্রিয়, এবং যারা করছেন তারা করছেন। আমি নিজে পার্সোনালি করে থাকি ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি। সো বোথ ওপেন এবং ল্যাপারোস্কোপি দুটোই করে থাকি, তবে অবশ্যই আমার কাছে ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারিটা এই মুহূর্তে সবচেয়ে ভালো লাগে। দেন আসেন বেসিক অ্যানাটমি অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল। বেলিয়ান লাভসের একটা লম্বা একটা অংশ দেওয়া আছে, এটার প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো আমি যতটুকু সম্ভব আলোচনা করব, আপনারা বাকি অংশটা পড়ে নেবেন। আর আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের যে কোনো কমেন্টস ফেসবুকে শেয়ার করতে পারেন, কিন্তু আপনাদের কোনো সাজেশন অথবা কোন ক্লাস নিলে ভালো হয়, অথবা আপনাদের যদি আরো কোনো কিছু বোঝা থাকে, ইউ ক্যান ড্রপ ইট and then it will be collected by someone, and আমি যখন রিভিউ ক্লাস দিব তখন হয়তো আপনাদের সঙ্গে আলোচনা করব। এর বাইরেও আরেকটা জিনিস বলতে পারি, ইউ ক্যান ড্রপ ইট টু মাই মেসেঞ্জার। ওকে, বেসিক অ্যানাটমি অফ ইঙ্গুইনাল ক্যানেল। অ্যাজ দ্য টেস্টিস, আমরা জানি যে টেস্টিসের অরিজিন হলো আমাদের অ্যাবডোমেনে, অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এবং তারপরে সেটা কোথায় আসে, ফাইনালি এটা স্কুটাম আসে। মেলের ক্ষেত্রে এটা স্কুটামে চলে আসে। এখন এই স্কুটামে আসার সময় এটা ফার্স্ট যেই অংশ দিয়ে পাস হয় তাকে বলা হচ্ছে থ্রু এ ডিফেক্ট, দ্যাট ইজ কল্ড ডিপ ইঙ্গুইনাল রিং। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ ইঙ্গুইনাল রিং। হ্যাঁ, তাহলে তারপরে দেখেন কি বলা আছে, ইন দ্য ট্রান্সভার্সালিস ফাসা। হ্যাঁ, জাস্ট ডিপ টু দ্য অ্যাবডোমিনাল মাসেল, এটা প্রয়োজন নেই আমাদের। এখানে দুটা আমরা রিং এর কথা পড়বো ইঙ্গুইনাল হার্নিয়া পড়তে গিয়ে, একটা হলো ডিপ ইঙ্গুইনাল রিং, একটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত যে প্যাসেজটা আছে তার নামই হলো ইঙ্গুইনাল ক্যানেল। এটা আমরা টোটাল অ্যানাটমিটা আমরা খুবই ভালো করে পড়ার চেষ্টা করবো, এবং এখানেও মোটামুটি প্রয়োজনীয় অ্যানাটমি গুলো বেলিয়ান লাভসের এই অংশটাতেই লেখা আছে। আমি যখন সামনের দিকে আলোচনা করব তখন আপনারা বুঝবেন। সো এখানে আমরা কি পেলাম, ডিপ ইঙ্গুইনাল রিং। ডিপ ইঙ্গুইনাল রিংটা কোথায় থাকে, ফাসা ট্রান্সভার্সালিসে। ওকে, ডিপ ইঙ্গুইনাল রিংটা থাকে ফাসা ট্রান্সভার্সালিসে। আচ্ছা, তারপরে দেখেন কি লেখা আছে, দিস, অর্থাৎ দ্যাট ইজ ডিপ ইঙ্গুইনাল রিং লাইজ মিডওয়ে বিটুইন দ্য anterior superior iliac spine and pubic tubercle। এটা আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়, যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কিভাবে ডিপ ইঙ্গুইনাল রিং খুঁজে বের করবো। সো এটা নিয়ে ডিটেলস আমি আর গেলাম না, এটা আমরা ক্লিনিক্যাল ক্লাসে পরবর্তীতে পড়বো। আর আরেকটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হলো দ্য ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল, যেটা থাকে জাস্ট মিডিয়াল টু দ্য ডিপ ইঙ্গুইনাল রিং, অর্থাৎ ডিপ ইঙ্গুইনাল রিংটা থাকে ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের ল্যাটারালি। হ্যাঁ, এবং আমরা এর মধ্যে দিয়ে কি কি স্ট্রাকচার যায় সেটা আমরা পড়বো। যেমন আমরা যদি তারপরে পড়ে যাই, তারপরে passes to the একটা muscle fiber of the innermost two layer of the lateral abdominal wall, the transversus muscle and the internal oblique muscle, both arc deep inguinal ring to from the lateral to medial before descending to become attached to the pubic tubercle. There are two muscle fuse and become tendinous. This is referred to the conjoint tendon. So আমরা conjoint tendon এর anatomy একটু পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা,
দেন আমরা আসি পরের অংশে। সো আলটিমেটলি টেস্টিস কি করলো, সে ফার্স্টে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে সে প্রবেশ করলো অ্যাবডোমিনাল ওয়ালে, তারপরে সে মিডিয়ালি এবং ডাউনওয়ার্ডস মানে দিকে সে ধীরে ধীরে এগিয়ে গেল, এবং অ্যাপোনেউরসিস অফ দা, তার বাইরে থাকবে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরসিস, এন্ড ফাইনালি একটা ভি শেপ ডিফেক্ট ইন দিস অ্যাপোনেউরসিস, অর্থাৎ এক্সটার্নাল অবলিক মাসেলের যে অ্যাপোনেউরসিস তার মধ্যে দিয়ে ভি শেপ একটা ডিফেক্টের মধ্যে দিয়ে বের হয়ে আসবে জাস্ট রুট অফ দ্য স্ক্রোটামে। এটাকে আমরা বলছি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম ডিপ ইঙ্গুইনাল রিং এবং সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, এর মাঝখানে যে প্যাসেজটা আছে সেটা হলো ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেলের রুফ কি দিয়ে ফর্ম করে, ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল কি দিয়ে ফর্ম করে, ইঙ্গুইনাল ক্যানেলের তারপরে ফ্লোর কি দিয়ে ফর্ম করে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। ওকে, এটা আমাদের অ্যানাটমি থেকে, অথবা এখান থেকেও আপনারা পড়তে পারেন যে তার রুফ কি দিয়ে তৈরি হয়, অ্যান্টেরিয়র ওয়াল কি দিয়ে তৈরি হয় ইঙ্গুইনাল ক্যানেলের, পোস্টেরিয়র ওয়াল কি দিয়ে তৈরি হয়, রুফ কি দিয়ে তৈরি হয়, ফ্লোর কি দিয়ে তৈরি হয়। আর যেটা পড়তে হবে আমাদের এখানে যে ইঙ্গুইনাল ক্যানেল মেইলের ক্ষেত্রে কি কি কন্টেইন করে, অর্থাৎ টেস্টিকুলার আর্টারি, ভেইন, লিম্ফেটিক্স এন্ড ভাস ডিফারেন্স। ফিমেলের ক্ষেত্রে কি কি থাকে ইঙ্গুইনাল ক্যানেলে, ফিমেলের ক্ষেত্রে থাকে রাউন্ড লিগামেন্ট। সরি, জাস্ট এ মিনিট। ওকে, ফিমেলের ক্ষেত্রে কি কি থাকছে, ফিমেলের ক্ষেত্রে থাকছে রাউন্ড লিগামেন্ট। এবং দেখেন এখানে তিনটা গুরুত্বপূর্ণ নার্ভের কথা বলা আছে, যেটা হলো ইলিওইঙ্গুইনাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ। এই তিনটা এই ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে রান করে। হ্যাঁ, তারপরে আসেন, as the testis descend, a tube of peritoneum pulled with the testis and wrapped around it ultimately to form the tunica vaginalis. এই যে টেস্টিস যখন ডিসেন্ড করে তখন যে সে পেরিটোনিয়ামটাকে নিয়ে আসে, পেরিটোনিয়ামটাকে নিয়ে এসে সেই ধরনের একটা স্যাকের মতো তৈরি করে যার মধ্যে আমাদের টেস্টিসটা থাকে। ওকে, সো এটাকে আমরা কি বলি, এই যে পেরিটোনিয়ামের যে থলিটা সেটাকে আমরা টিউনিকা ভ্যাজিনালিস বলি। দ্য পেরিটোনিয়ামের এই টিউবটা, the peritoneal tube should obliterate it, possibly under the hormonal control, but it commonly fails to fuse either in part or totally. অর্থাৎ এই টিউবটা আমাদের ধীরে ধীরে অবলিটারেট হয়ে যাওয়ার কথা, কিন্তু কখনো কখনো এটা অবলিটারেট হয় না, যার কারণে এই ক্যাভিটিটার মধ্যে আমাদের বাওয়েল অথবা ইন্টেস্টাইন আসে, বাওয়েল অথবা ওমেন্টাম এসে আমাদের এই হার্নিয়া তৈরি করে। সো ইঙ্গুইনাল হার্নিয়া ইন নিউনেট এবং ইয়াং চিলড্রেনের ক্ষেত্রে যখন আমরা পাই, এই জন্য এটা বলা হয়েছে কনজেনিটাল টাইপ। অর্থাৎ দিস ইজ দ্য ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া এবং অবলিক ইঙ্গুইনাল হার্নিয়া। হ্যাঁ, অবলিক বলার কারণ হলো আমাদের ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিংটা অবলিকলি রান করে। সো ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি যখন একটা হার্নিয়াকে রিডিউস করে পেশেন্টকে যখন কাফ ইম্পালস দেখব, তখন আমরা দেখব যে যদি ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া হয় তাহলে এটা ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে অবলিকলি রান করে এটা বের হয়ে আসতেছে। আর যদি ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া হয় তাহলে আমরা মনে হবে যে পেছন থেকে এটা আসছে, অর্থাৎ ডিরেক্টলি বের হয়ে আসছে। আর যেটা ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সেটা মনে হবে যে অবলিকলি বের হয়ে যাচ্ছে। এটা আপনারা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন খুব ভালো করে লক্ষ্য করলে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তারপরে আসেন এই যে ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া ল্যাটারাল বিকজ ইটস অরিজিন ল্যাটারাল টু দ্য ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল, অর্থাৎ ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের উপর ভিত্তি করে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা সবসময় মানে এটা আমাদের জন্য একটা ল্যান্ডমার্ক যে কোনটা ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আর কোনটা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। এটার একটা ল্যান্ডমার্ক হলো আমাদের ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেল। ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলে যেটা ল্যাটারাল থাকবে সেটা ল্যাটারাল ইঙ্গুইনাল হার্নিয়া এবং দ্যাট ইজ ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেসেলের মিডিয়ালি যেটা থাকবে সেটা হলো আমাদের ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া এবং আমাদের মিডিয়াল ইঙ্গুইনাল হার্নিয়া, এবং এই হার্নিয়াটা বের হয়ে আসে আমাদের হ্যাসেলবেস ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে, হ্যাসেলবেস ট্রায়াঙ্গেল। ওকে, অর্থাৎ আমাদেরকে যদি জেনারেল জিজ্ঞাসা করা হয় তাহলে এখন আমরা কি বলবো যে আমাদের ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াটা, ডিরেক্ট অর মিডিয়াল ইঙ্গুইনাল হার্নিয়া অথবা অ্যাকওয়ার্ড যে ইঙ্গুইনাল হার্নিয়াটা সেটা আমাদের থ্রো কোন দিক দিয়ে আসে, সেটা আসবে হলো আমাদের হ্যাসেলবেস ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে। আর যেটা আমাদের ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া সেটা আসবে আমাদের থ্রো
ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে। দেন থার্ড ইঙ্গুইনাল হার্নিয়া রেফার টু স্লাইডিং হার্নিয়া। আচ্ছা, স্লাইডিং হার্নিয়াটার ব্যাপারে একটা মজার ব্যাপার ঘটে, আমি জাস্ট এটা বলে যাই, এটা গুরুত্বপূর্ণ জাস্ট মনে রাখার জন্য। স্লাইডিং হার্নিয়াটা আসলে কোনো এরকম, যেমন একটা হার্নিয়া সেটা ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে আসুক বা হ্যাসেল বেস ট্রায়াঙ্গেল দিয়ে আসুক, তার তো বাইরে অ্যাবডোমিনাল ওয়ালের টোটালটা একটা পেরিটোনিয়াল কাভারিং আছে। সো সে যখন আসে সে একটা পেরিটোনিয়াম নিয়েই আসে, অর্থাৎ একটা পেরিটোনিয়ামকে সে প্রোট্রুড করে তারপরেই সে অ্যাপিয়ার করে, এবং এই পেরিটোনিয়ামের প্রোট্রুশনটাকে আমরা বলে থাকি স্যাক। কিন্তু স্লাইডিং হার্নিয়ার ক্ষেত্রে কি হয়, এই যে রেট্রোপেরিটোনিয়াল অর্থাৎ পেরিটোনিয়ামের বাইরে যে ফ্যাট, পেরিটোনিয়ামের পিছনে যে ফ্যাট, সেটাকে সে পুশ করে এই হার্নিয়াটা তৈরি হয়। হ্যাঁ, এবং এই হার্নিয়ার একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রাইট সাইডে হতে পারে সিকাম, লেফট সাইডে হতে পারে আমাদের সিগময়েড কোলন। হ্যাঁ, সো এই হার্নিয়ার ওয়ালের একটা অংশ তৈরি হয় এটা দিয়ে, এবং পরবর্তীতে এটার পুশের কারণে একটা স্যাক তৈরি হতে পারে। সো এই হার্নিয়াটার জন্য সার্জনদের একটা সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ আমরা যদি এই সিগময়েড কোলন অথবা সিকামের ওয়ালকে হার্নিয়াল স্যাক মনে করে যদি আমরা ওপেন করে ফেলি, তাহলে আমাদের একটা মানে পারফোরেশন অফ লার্জ গার্ড হয়ে যাবে, তখন আমাদের সার্জারির এক্সটেনশন বেড়ে যাবে। আচ্ছা, আরেকটা অংশ দেখেন, বেলিয়ান লাপসের প্রত্যেকটা লাইন এই জন্য গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা হার্নিয়ার কথা বলা আছে, প্যান্টালুন হার্নিয়া, অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যায় যে বোথ ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুই হার্নিয়াই থাকতে পারে। কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো হার্নিয়ায় পেয়ে থাকি, তখন তাকে আমরা বলবো প্যান্টালুন হার্নিয়া। সো দেখেন, আমরা ইঙ্গুইনাল হার্নিয়ার মধ্যে এখানে কতগুলো ক্লাসিফিকেশন পেলাম, একটা পেলাম প্যান্টালুন হার্নিয়া, একটা পেলাম স্লাইডিং হার্নিয়া, একটা ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট হার্নিয়া, যে যাদের আবার অন্য অনেকগুলো নাম আছে। তারপর এখানে একটা ছবি দেয়া আছে, ছবির মধ্যে এটা হলো ফিমোরাল হার্নিয়া, এটা হলো ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। মেইনলি যেইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিয়েছি সেটা হলো ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেল। এই যে ইনফিরিয়র এপিগাস্ট্রিক ভেসেলের ল্যাটারালি যেটা আছে এটা হলো ইন্টারনাল ইঙ্গুইনাল রিং অথবা ডিপ ইঙ্গুইনাল রিং। হ্যাঁ, ইন্টারনাল ইঙ্গুইনাল রিং অথবা ডিপ ইঙ্গুইনাল রিং। আর মিডিয়ালি যেটা আছে এটা হলো এক্সটার্নাল ইঙ্গুইনাল রিং অথবা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। এবং তাহলে এদিক দিয়ে যেটা ল্যাটারালি যেটা আসতেছে ওটাকে আমরা বলছি ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া অথবা ল্যাটারাল হার্নিয়া, আর মিডিয়ালি যেটা আসতেছে সেটাকে বলবো আমরা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া অথবা মিডিয়াল ইঙ্গুইনাল হার্নিয়া। দেন এটা একটা অ্যানাটমি যেটা হয়তোবা আমি আমার স্টুডেন্ট লাইফে পড়িনি, কিন্তু আপনাদেরকে এটা পড়তে হবে। এটা হলো ল্যাপারোস্কোপিক অ্যানাটমি। এটা হলো ল্যাপারোস্কোপিক ভিউতে এই অ্যানাটমিটা। হ্যাঁ, আমার সময়ে বা আমাদের সময় আমরা যেটা পড়েছি সেটা হলো ওপেন সার্জারি, তখনও ল্যাপারোস্কোপিক সার্জারি স্টার্ট হয়নি আমাদের দেশে। সো আমাদের ওটা পড়তে হয়নি। সো আমি যখন এখন ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি করে থাকি, সো আমাকে এই ল্যাপারোস্কোপিক অ্যানাটমিটা আবার পড়তে হয়েছে। এই দুটো ছবি নিয়েছি, বেলিয়ান ল্যাপসে ল্যাপারোস্কোপিকের অ্যানাটমি যে ছবিটা দেয়া আছে সেটা খুব একটা মানে ক্লিয়ার না, যার কারণে এই দুটো ছবি আমি ইন্টারনেট থেকে নিয়েছি। দেখেন, এখানে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হলো মিডিয়ান আম্বিলিক্যাল ফোল্ড, তারপর হলো মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড, তারপর হলো ল্যাটারাল আম্বিলিক্যাল ফোল্ড। হ্যাঁ, দেন হলো আমরা এই যে ভাস ডিফারেন্স অ্যানাটমি গুলো দেখবো, টেস্টিকুলার ভেসেল গুলো দেখবো, তারপরে সাইট অফ দ্য ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, সাইট অফ দ্য ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, আর দিস ইজ দ্য লাইন রিপ্রেজেন্ট দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তার নিচে যেটা আছে আমরা সবসময় শুনবো ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে, ট্রায়াঙ্গেল অফ ডোম, ট্রায়াঙ্গেল অফ পেইন। হ্যাঁ, আর এটা হলো সাইট অফ দ্য ফিমোরাল হার্নিয়া। সো ট্রায়াঙ্গেল অফ ডোম, ট্রায়াঙ্গেল অফ পেইন, এই দুটার বাউন্ডারি এবং আমাদের এই ল্যাপারোস্কোপিক অ্যানাটমিটা এখন আমাদেরকে পড়তে হবে। যেহেতু আমরা ল্যাপারোস্কোপিক যুগে আছি, মিনিমাল অ্যাক্সেস সার্জারির যুগে আছে, এমনকি আমরা এখন সেটা ক্রস করে রোবোটিক সার্জারির যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি। যদিও বাংলাদেশে স্টার্ট হয়নি, কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে শুরু হয়েছে, অন্যান্য দেশে শুরু হয়েছে, সিঙ্গাপুরে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে। সো আমাদেরকে এই জিনিসগুলোর জন্য এখন থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তারপরে আসেন, বলেছিলাম ক্লাসিফিকেশন। দেখেন, গত 100 বছর ধরে ক্লাসিফাই করার চেষ্টা করা হচ্ছে হার্নিয়াকে বিভিন্ন ভাবে, তারপরেও একদম কনফার্ম করে কোনো ক্লাসিফিকেশন করা যায় নাই। হ্যাঁ, তারপর আমরা এই যে ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটির একটা ক্লাসিফিকেশন দেখে রাখবো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখা। হ্যাঁ, যেমন এখানেও বলা আছে প্রাইমারি অথবা রিকারেন্ট হতে পারে, অথবা ল্যাটারাল, মিডিয়াল এন্ড ফিমোরাল হতে পারে, এন্ড সামথিং। তারপর আসেন ডায়াগনোসিস অফ ইঙ্গুইনাল হার্নিয়া। আমরা কিভাবে ইঙ্গুইনাল হার্নিয়াকে ডায়াগনোসিস করব? ওই যে আগে যেটা বললাম, হ্যাঁ, যেমন পেশেন্টই অনেক সময় বলে দেয়। হ্যাঁ, in most cases the diagnosis of inguinal hernia is simple and patient often know their diagnosis because it is one of the common জিনিস। অর্থাৎ
পেশেন্টই অনেক সময় আমাদেরকে বলে দেয়। হ্যাঁ, তারপরে আমরা এটা ডায়াগনোসিস কিভাবে করব? মোস্ট কমনলি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ডায়াগনোসিস করব, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বই থেকে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন ক্লাস থেকে আমরা পড়ে নিব। তারপরে যখন বলা হবে যে আমরা আর কি কি ইনভেস্টিগেশন করব, তখন ওই যে বললাম যদি একদম কোনোভাবেই আমরা পাচ্ছি না হার্নিয়া, তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করব, আর সার্জারির জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হবে। সো হার্নিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের ইনভেস্টিগেশন আমরা করব, এই কথাটা আমরা প্রথমে বলবো না। হ্যাঁ, আমাদের কথা হবে হার্নিয়া ডায়াগনোসিস, উই ক্যান ডু দ্য ডায়াগনোসিস অফ হার্নিয়া বাই ক্লিনিক্যাল এক্সামিনেশন। তারপর আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন একই ব্যাপার বলা আছে, মোস্ট কেসেস রিকোয়ার নো ডায়াগনস্টিক টেস্ট। সো আমরা এটা বারবার বলছি যে আমাদের হার্নিয়া ডায়াগনোসিসের জন্য তেমন কোনো টেস্ট লাগবে না। কিন্তু এই যে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই আর হার্নিওগ্রাম খুবই একটা রেয়ার কন্ডিশনে আমরা এটা খুবই এটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করবো, যাতে কোনোভাবেই পট করে পরীক্ষা যেন আমরা বলে না ফেলি যে স্যার আমি আলট্রাসোনোগ্রাফি করবো, সিটি স্ক্যান করবো, এমআরআই করবো। বলবো পরে, স্যার যখন সেকেন্ড অথবা থার্ড প্রশ্ন করবে, প্রথমে আমরা বলবো যে স্যার ইনগুইনাল হার্নিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। স্যার যদি প্রশ্ন করে যে হার্নিয়ার জন্য কি কি ইনভেস্টিগেশন করবো, আমরা বলবো যে স্যার most cases there no diagnostic test, but we will do some investigation for the general fitness of the patient, for the fitness of the anesthetic fitness of the patient, not general fitness, anesthetic fitness of the patient. The patient ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলা আছে, এটা আমাদের এটা আমরা গতদিন যখন পড়েছি তখনও দেখেছি। প্রথমে বলা আছে আমরা কখন সার্জারি করব না। বেলিয়ান লাপসের আগের হার্নিয়ার জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা এই কথাটা পেয়েছি, এখানেও আমরা একই জিনিস দেখছি যে হার্নিয়া মানে যে সার্জারি তা না, কখন করব না এটা গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন এখানেও বলা আছে যদি এল্ডারলি পেশেন্ট হয়, পেশেন্টের যদি ডিরেক্ট হার্নিয়া হয়, পেশেন্টের যদি অ্যাসিম্পটোমেটিক হয়, এটা যদি রিডিউসিবল হয়, পেশেন্টের যদি এই হার্নিয়া কোনো কমপ্লিকেশন তৈরি করার সম্ভাবনা না থাকে, পেশেন্টের বয়স যদি বেশি হয়, তখন আমরা সার্জারি করব না। হ্যাঁ, আর যখন আমরা সার্জারি ইন্ডিকেশন হবে, তখন আমরা ইন্ডিকেশন অনুযায়ী সার্জারি করব। এই সার্জারিটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা যায়, রিজিওনাল অ্যানাস্থেসিয়া, দ্যাট মিন্স স্পাইনাল অথবা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করা যায়। তারপর আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগুইনাল হার্নিয়া চ্যাপ্টারের অপারেশন অফ ইনগুইনাল হার্নিয়া। একটু আগে দেখেছেন ক্লাসিফিকেশন, হার্নিয়াকে ক্লাসিফাই করতে গিয়ে যেমন 100 বছরেও একটা ক্লাসিফিকেশন, স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন দাঁড় করানো যায়নি, হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে সেটা আরো বেশি জরুরি। অর্থাৎ দেখা গিয়েছে যে ইজিপ্টে যে মামিগুলো পাওয়া গিয়েছে, অর্থাৎ ফারাওদের আমল থেকে বা ফেরাউনদের আমল থেকে, তাদের মধ্যে হার্নিয়া রোগটা ছিল। অর্থাৎ হার্নিয়া অত্যন্ত পুরনো একটা রোগ, এবং গত 300-400 বছর ধরে হার্নিয়ার সার্জারি নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে এবং হচ্ছে। এখনো আমরা এক কথায় বলতে পারি না যে এই হার্নিয়ার ক্ষেত্রে এই সার্জারিটাই গোল্ড স্ট্যান্ডার্ড, অর্থাৎ সবচেয়ে ভালো। কেন? তার মেইন কারণ হলো রিকারেন্স। এখানে দেখেন হার্নিয়ার কতগুলো সার্জারি এই পর্যন্ত আমরা বা চিকিৎসক সমাজ বা মানুষ চেষ্টা করেছে। তার মধ্যে দেখেন এটা কিন্তু অপারেশন ফর ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কি কি অপারেশন করতে পারি আমরা? হার্নিওটমি করতে পারি, সেকেন্ড হলো সুচার রিপেয়ার করতে পারি, থার্ড হলো আমরা ম্যাশ রিপেয়ার করতে পারি। হ্যাঁ, এটা হতে পারে সিম্পল ম্যাশ, এটা হলো কমপ্লেক্স ম্যাশ। তারপরে আমরা ল্যাপারোস্কোপিক রিপেয়ার করতে পারি, এখন দেন হলো আমরা রোবোটিক রিপেয়ার করতে পারি। ওকে, সো হার্নিয়ার জন্য এতগুলি সার্জারি। এইটার মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হলো, একটা হলো হার্নিয়াটমি, এটা এক ধরনের সার্জারি, তারপর সুচার রিপেয়ার একটা, ম্যাশ রিপেয়ার একটা। যদিও আমাদেরকে এখন জিজ্ঞাসা করলে আমরা সাধারণত এই রিপেয়ারটা সবাই করে থাকি। ওকে, এই ম্যাশ রিপেয়ারটাই আমরা এখন সবাই করে থাকি, এবং আমরা যখন এই প্রসিডিউরটা ল্যাপারোস্কোপিক্যালি করি তখনও প্রায় আমরা ম্যাশ বসিয়ে আসি, রিইনফোর্সমেন্ট করি। হ্যাঁ, আমরা গতদিন পড়েছিলাম হার্নিয়া সার্জারির মধ্যে কি, একটা হলো স্যাক ম্যানেজমেন্ট করব, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট করব, একটা রিইনফোর্সমেন্ট করব। অর্থাৎ তিনটা জিনিস হার্নিয়া সার্জারির জন্য। এক নাম্বার হলো আমি স্যাক ম্যানেজমেন্ট করব, 2 নাম্বার হলো আমি কন্টেন্ট ম্যানেজমেন্ট করব, 3 নাম্বার হলো আমি রিইনফোর্সমেন্ট করব। ওকে, স্যাক ম্যানেজমেন্টের মধ্যে একটা হলো হার্নিয়াটমি কাদের জন্য এই সার্জারিটা? যেটা হলো যে চিলড্রেনদের জন্য যখন ইনডিরেক্ট হার্নিয়া হবে, তখন আমাদের শুধু স্যাকের অ্যাক্সেস অংশটা এক্সাইজ করে সেটা আমরা ক্লোজ করে আসলে আমাদের হার্নিয়া রিপেয়ার শেষ। দিস ইজ দ্য সার্জারি, হলো হার্নিয়াটমি।
হ্যাঁ, আর আমরা যদি ওপেন রিপেয়ারের মধ্যে করি, দেখেন এখানে 3টা নাম দেওয়া আছে, আরো অনেক ওপেন রিপেয়ারের বিভিন্ন প্রসিডিউর আছে, তার মধ্যে 3টার নাম কথা বলা আছে। একটা হলো ব্যাসিনি, একটা এটা হলো সেই ফিজিশিয়ান, সেই সার্জন, সেই সায়েন্টিস্টদের নামে ব্যাসিনি, একটা হলো শোল্ডিস, একটা হলো ডেজার্ট। ওকে, এই 3টা রিপেয়ার। সুচার রিপেয়ার, সুচার মানে সেলাই করে রিপেয়ার করা হয়। আর আমরা যেটা মোস্ট কমনলি করে থাকি সেটা হলো লিস্টেনেস্টে। হ্যাঁ, আর এছাড়াও আমরা করতে পারি কমপ্লেক্স ম্যাশ ইউজ করতে পারি, প্লাগ বা হার্নিয়া সিস্টেম, অথবা ওপেন প্রিপরিটোনিয়াল একটা প্রসিডিউর আছে, সেটা হলো স্টোপা প্রসিডিউর, এটাও করতে পারি। কিন্তু মোস্ট কমনলি করা হয় দুটা, একটা হলো এই প্রসিডিউরটা, আর হলো প্রেজেন্টলি হলো ল্যাপারোস্কোপিক প্রসিডিউর, এই দুটা প্রসিডিউর করা হয়। হ্যাঁ, সো এই প্রত্যেকটা রিপেয়ার সম্পর্কে টেকনিক্যাল অ্যাসপেক্ট কিভাবে করা হয় সেগুলো আপনারা ইউটিউবে গেলেও ভিডিও দেখতে পারবেন, অথবা আমরা এগুলো সার্জারির বই থেকে আমরা এই জিনিসগুলো করে দেবো। অর্থাৎ হার্নিয়ার ক্ষেত্রে আমি আবারও এই জিনিসটা বলি, গতদিন বলেছিলাম, একটা হলো স্যাক, অর্থাৎ স্যাক যেটা আছে, অ্যাক্সেস স্যাক থাকলে সেটা আমরা কেটে ফেলবো, বাকি স্যাকটা আমরা মাসেলের ডিপে মানে মাসেলের ডিপে পুশ করে অ্যাবডোমেনে পুশ করে দিব। সেকেন্ড হলো কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা অবশ্যই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফেরত দিব, এটাকে বলা হয় রিডিউস। অর্থাৎ কন্টেন্টটা রিডিউস করব, দেন হলো আমরা রিইনফোর্সমেন্ট করব, অর্থাৎ আমাদের যে উইকনেসটা ছিল সেটাকে আমরা আরো স্ট্রং করার চেষ্টা করব। কি দিয়ে চেষ্টা করব? ম্যাশ দিয়ে। ওকে, দেন আসেন হার্নিয়া সার্জারি কমপ্লিকেশন। এখানে কিছু লিটারেচার লেখা আছে, আমিও লিটারেচার গুলো লিখিনি, আপনারা এটা পড়ে নিয়েন, যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেঞ্জার বক্সে ড্রপ করতে পারেন। ওকে, কমপ্লিকেশনের মধ্যে কি আছে? কমপ্লিকেশনকে হার্নিয়া সার্জারি কমপ্লিকেশনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর্লি, মিডিয়াম এবং লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনের মধ্যে আছে পেইন, ব্লিডিং, ইউরিনারি ডিটেনশন, অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন। মিডিয়ামের মধ্যে আছে সেরোমা এবং ওন্ড ইনফেকশন। লেটের মধ্যে আছে ক্রনিক পেইন এবং টেস্টিকুলার অ্যাট্রোপি, যদি আমরা টেস্টিকুলার ভেসেলসকে ইনজুরি করে থাকি। তারপর আসেন ছোট্ট একটা ব্যাপার, ফিমোরাল হার্নিয়া। যদিও আমার এই টপিক্সের মধ্যে আমি ফিমোরাল হার্নিয়াটা নিয়ে আসি নাই, ভবিষ্যতে যদি আমি হার্নিয়া নিয়ে আরো লেকচার নিই, তখন আমি প্রত্যেকটা হার্নিয়া নিয়ে আলাদা ভাবে আলোচনা করব। ফিমোরাল হার্নিয়া ক্ষেত্রে বলা আছে লেস কমন দেন ইনগুইনাল হার্নিয়া, ইটস এ কমন ইন ওমেন দেন ইন দ্য মেন। এটাই আমি বলতে চেয়েছি। এটাকে অনেকে মনে করে যে ফিমেলের ক্ষেত্রে বুঝি ফিমোরাল হার্নিয়াটাই বেশি, না, কমন হার্নিয়া ইন ফিমেল ইজ দ্য ইনগুইনাল হার্নিয়া, কিন্তু ফিমোরাল হার্নিয়া মেইলের চেয়ে ফিমেলে বেশি হয়। আর ম্যাশ সম্পর্কে সেপারেট লেকচার নেওয়া যায়, আমি এখানে অল্প কিছু জিনিস আমি ম্যাশ সম্পর্কে তুলে নিয়ে আসি। ম্যাশ আসলে বাংলায় যদি করি তাহলে একটা জাল, অর্থাৎ ইটস এ নেট অর এ ফ্ল্যাট শিট, যাই হোক। এটা আমরা কি জন্য ইউজ করি? এটা বেসিক ইউজ হলো ব্রিজ টু দ্য ডিফেক্ট, প্লাগ এ ডিফেক্ট অ্যান্ড অগমেন্ট এ রিপেয়ার। মেইন আমরা যেটা বলি সেটা হলো আমাদের যে অ্যাবডোমিনাল ওয়ালে যে উইকনেসটা আছে, সেই উইকনেসটাকে আমরা মোস্ট স্ট্রেংথেন করার জন্য আমরা এটা ব্যবহার করি, এটাকে আমরা রিইনফোর্সমেন্টও বলে থাকি। হ্যাঁ, তারপরে আসেন ম্যাশের কিছু ক্যারেক্টার সম্পর্কে বলা আছে। ইট মে বি ওভেন, ইট মে বি নিটেড, ইট মে বি শীট, ইট মে বি সিনথেটিক, ইট মে বি বায়োলজিক্যাল, ইট মে বি লাইট, মিডিয়াম, হেভি ওয়েট, ইট মে বি লার্জ পোর, ইট মে বি স্মল পোর, এবং ইট মে বি ইন্টারপেরিটোনিয়াল ইউজ অর নট। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আমরা যেটা করব এটা হলো সামারি বুক 60.7। আমি যদি ম্যাশ নিয়ে একটা সেপারেট ক্লাস অ্যারেঞ্জ করে থাকি, তখন আমি ম্যাশ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। So that's all from my side today about the inguinal hernia. আমি আশা করি আপনারা আমার এই প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে দেখেছেন, এবং আমি যেটা আশা করব সেটা হলো এই প্রেজেন্টেশন দেখার সঙ্গে সঙ্গে আপনারা বেলিয়ান লাভসটা পড়েন, আর ফার্দার রিডিং এর জন্য আপনারা তো অন্য বই পড়বেন, হ্যাঁ, কিন্তু বেলিয়ান লাভসটা পড়ার অভ্যাস করেন, আমার মনে হয় ভালো লাগবে। আবারও আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন আমার এই ক্লাসে অংশগ্রহণ করে, যেটা আমি আসলে শুরু করার সময় ভাবিনি যে এত অংশগ্রহণ থাকবে। সো আমি আশা করি আপনাদের ভালো লাগছে। সো এটাই আমার সার্থকতা। সো থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, গুড নাইট।